একটা কথা প্রায় বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন না কেন, সংসদে এই কথাটা বেশি আসে। কিন্তু কথা বলতে গেলে উনি যে পরিস্থিতি তৈরি করেন, যেভাবে বলেন, ভুলভাল বলেন, তখন কিন্তু যারা বা কথা বলেন না কেন বলেন, তারাও কিন্তু বুঝতে পারেন পরিস্থিতিটা কোথায়। দেশে হামের যে পরিস্থিতি, হামের পরিস্থিতি কতদিন আর এই পরিস্থিতি চলবে কেউ বলতে পারে না। 50,000-এর বেশি বলা হচ্ছে আক্রান্ত আছে এই মুহূর্তে দেশে, সরকারের হিসাব। কিন্তু বাস্তব অবস্থাটা তো অনেক, সেটা তো ভুক্তভোগীরা সেটা জানেন। ভাই, সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি জানেন, যে আমাদের এই 5ই আগস্ট পরবর্তী সময়ে এমন একটা ইকোসিস্টেম তৈরি করা হয়েছে, এই দেশের সকল বাটপার, স্বার্থান্ধ, আপনার হচ্ছে আপনার প্রভুভক্ত সার্মীয় শাবকরা এসে এই দেশটা দখল করছে। প্রথমে ইউনূসের সময়, এখন হচ্ছে আবার এই তারেকের নেতৃত্বাধীন আরেকটা সরকারের সময়, যারা আসলে এগুলা পাত্তাই দেন। আপনি যা সেটা খেয়াল করে দেখেন, এদের যে নির্ণয় আপনি দেখেন যে তারেক রহমান সে কোন প্রোগ্রামে গিয়ে আগে স্টেজ ছেড়ে চলে আসছে, সেখানে বিয়ের দাওয়াত আছে বইলা, তারপরে তাদের বাসায় আপনার হচ্ছে গিফট পাঠাচ্ছে, কার গো কার্টে চড়তেছে, বউ মানে স্ত্রীকে নিয়ে গাড়ি চালাচ্ছে, এগুলো হচ্ছে আপনার আলোচনার বিষয়। এই আপনার কথায় কথায় মানবতার ধার্যাদারি যারা বাংলাদেশে ছিল, এই সুশীল শাবকরা গত 17 বছর ধরে, তাদের কাউকে অবজেক্টিভলি এটা নিয়ে কথা বলতে দেখবেন না। আমি অবজেক্টিভলি কেন বললাম, এই যে আপনার সুশীল সম্প্রদায়ের আপনার দেখবেন যে হচ্ছে বামপন্থী যারা আছে কিছু, এরা আপনার একটা কুসুম কুসুম বিরোধিতা করে না, কিছু একটা করতে হবে, কিছু করেন না কেন, একটু দাবি জানায়, একটু এ করে, কিন্তু কেউ এলিফ্যান্ট ইন দ্য রুমকে হচ্ছে অ্যাড্রেস করে না। ইউনূসের মতো একটা শিশু হত্যাকারীর বিরুদ্ধে একটা জায়গায় কোনো জায়গায় মামলা হয় নাই। আপনি দেখেন এই মাইলস্টোনের ঘটনা, একটা তদন্ত চাইয়া একজন নিহত শিশুর আপনার পিতা সে একটা অভিযোগ দায়ের করছিল, সেই অভিযোগটা তো গ্রহণ করাই হয় নাই। তাকে এখন হচ্ছে ডিবি খুঁজে বেড়াচ্ছে, তাকে ফেরারি বানিয়ে দেওয়া হয়েছে। কেন করা হয়েছে? কারণ সেটা যদি গৃহীত হইতো, সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হইতো, তাহলে আজকে এই হামের কারণে যেসব শিশুরা নিহত হচ্ছে, তাদের অভিভাবকরাও কিন্তু একটা আইনি প্রক্রিয়া যাইতো। তাহলে জাস্ট চিন্তা করে দেখেন যে এই যে ইউনূস ভার্সন 2 তারেক রহমান একটা রঙ্গমঞ্চ চালাচ্ছে, এইটার একমাত্র কাজ হচ্ছে ইউনূসের সকল দেশবিরোধী চক্রান্তগুলোকে আপনার বৈধতা দেওয়া এবং তাদের এই ক্ষমতাটাকে সাময়িক সময়ে যতটুকু উপভোগ করা যায় সেই উপভোগ করা। এই দেশবাসী, আপনি জাস্ট খেয়াল করে দেখেন, এই যে এই এনসিপি নামের একটা কিংস পার্টি জন্ম হয়েছে, কোথায় কোথায় তারা আন্দোলন করছে, আগে কোথায় কোথায় আপনার নিশ্চয় মনে আছে, এই যে হাসনাত আব্দুল্লাহ, সে গাজীপুর গেছিল এনসিপির কমিটি দিতে, সেই কমিটি দেওয়ার মাঝে কোন একটা দ্বন্দ্ব হয়েছে, সেখানে একটা গাড়িতে ভাঙচুর, গাড়িতে একটা ঢিল দিছে না কি দিচ্ছে, সেইটাকে পুঁজি করিয়া সে আন্দোলন করে, তারা আন্দোলনে ডাক দিয়া আওয়ামী লীগের মতো হচ্ছে এটা পার্টিকে তারা নিষিদ্ধ করে দিচ্ছে। আর এখন এই ভণ্ডগুলা যাদেরকে দেখে, যাদেরকে মানুষজনের, তারা তরুণ প্রজন্মের প্রতিনিধি হয়েছিল, যাদের কাছে মানুষজন আশা করছিল তাদের দ্বারা পরিবর্তন হবে, এদের একটার এই ন্যূনতম কোনো গাটস নাই যারা আপনার সংসদের দ্বারা এই বিষয়টা নিয়ে কথা বলবে, একটা প্রতিবাদমূলক হচ্ছে কর্মসূচি দিবে। তাইলে আপনি দেখেন যে এদেরকে আমরা যে বলি যে আপনার ডলারের কাছে বিক্রি হওয়া, এরা এতটাই নিকৃষ্ট যে দেশের কোথায় কোন পর্যায়ে কি হচ্ছে, শিশু মারা যাচ্ছে, দেশ বিক্রি হয়ে যাচ্ছে, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, কোনো কিছুতেই কোনো তাদের গান না। আমার তো মাঝে মাঝে খারাপ লাগে যে এই ভণ্ডগুলার যদি আমরা তালিকা ধরে বলতে পারতাম যে বাবারা তোদের কত টাকা দরকার বল, আমরা দেশবাসী চাঁদা তুলে তোদেরকে একবারে বিদায় দিয়ে দিই, তোরা চলে যায়, এই টাকা নিয়ে তোরা সুখে বাস কর। এই অসহায় দেশটারে বারংবার, এরা তো এই দেশটাকে রীতিমতো ধর্ষণ করতেছে, তারা এই দেশটাকে প্রতিনিয়ত এই অপমান, নির্যাতন এবং দেশের মানুষজন এই কষ্টের ভিতরে নেওয়া দরকার নেই, কিন্তু এই কথাগুলো বলার সুযোগ নাই। আমি এখানে এই জিনিসটা আগেও বলছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শুধুমাত্র হচ্ছে পলিটিক্যাল কারণ না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা বড় কারণ হচ্ছে এই যে রাষ্ট্রবিরোধী চক্রান্ত, দেশের মানুষের অসহায় বলেন, হাহাকার বলেন, দুর্যোগ বলেন, এই সকল কাজে আপনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক আর বিরোধিতা থাকুক, রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ মাঠে যদি নিয়মতান্ত্রিক কাজটা চালাইতে পারতো, তাহলে আওয়ামী লীগ এই প্রতিটা জিনিস হচ্ছে রাজপথে থাকতো, মানুষজনের পাশে থাকতো। আপনি দেখেন এই সুনামগঞ্জের হাওর এলাকায় আপনার বানের পানিতে ভেসে যাচ্ছে, তাদের এই এখনো কিন্তু যেখানে প্রতিনিয়ত আপনার পুলিশ অভিযান চালাচ্ছে ছাত্রলীগের ছেলেদেরকে ধরার জন্য, এখনো সেই ছাত্রলীগের পোলা পানি গিয়ে হচ্ছে কৃষকের ধান কেটে দিচ্ছে। তো আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে সরায় রাখার মূল কারণটা হচ্ছে যেন তেন ভাবে যে জিনিসটা পাকিস্তান করছিল, কারণ পাকিস্তানকে এই বাংলাদেশকে একটা
পাকিস্তান কনফেডারেশন হিসেবে টিকে রাখার মূল বাধাটা কে ছিল? বঙ্গবন্ধু নেতৃত্ব আওয়ামী লীগ। যে কারণে সকল নিষ্পেষণ নির্যাতন তাদের উপরে। তৎকালীন সময়ে যে সুশীল সমাজ ছিল তারাও এটা নিয়ে গাছ নাই। এই ৭১-এর যে ৯ মাস যুদ্ধের সময় বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস হয়েছে, অনেক টিচার ক্লাস করছে, অনেক ছাত্র ক্লাস করছে, আমি কাউকে ছোট করতেছি না, অনেকে অংশগ্রহণ করছে যুদ্ধে, কিন্তু সেই সংখ্যাটা কিন্তু খুব বেশি ছিল না। এদেশের আপামর জনসাধারণ, সাধারণ মানুষজন, গ্রামের কৃষক, আপনার শ্রমিক, সকলে বঙ্গবন্ধুটাকে আহ্বান করছে। তো এই যে কথিত একটা আপার মিডিল ক্লাসের এলিট জনটাকে বশ করিয়া এই দেশটাকে তারা ধ্বংস করতেছে, এটার জবাব একদিন যেমন ইউনূসকে দিতে হবে, তাকে হালাল দাল মানে আপনার বৈধতা দাদানগারটি এই তারেক সরকারকে দিতে হবে। একই সাথে এই সময়ে তাদের এই কাজগুলাকে যারা আপনার কোন ধরনের প্রতিবাদ না করিয়া কাজ চলমান রাখার চেষ্টা করছে, পরোক্ষভাবে সহায়তা করতেছে, তাদেরকেও একদিন জাতির সামনে সকল বিচার তো আর হচ্ছে আপনার আদালতে কাঠগড়ায় হয় না, জাতি একদিন এদেরকে হচ্ছে থুতু দিবে তাদের এই হচ্ছে দেশ বিরোধী চক্রান্তের জন্য। আমি একটু গাজীপুরের ঘটনাটা একটু খোঁজ নিয়েছিলাম তখন, হাসান তাবুজের সেই ঘটনাটা। গাজীপুর সেই দিন হাসান তাবুজা গিয়েছিল জুট ব্যবসার কন্ট্রোলের নিয়ে দুইটা দলের ইয়া চলতেছিল, একটা দলের পক্ষে গেছিল হাসনা, তাকে হামলা করছে কিন্তু প্রতিপক্ষরা, কিন্তু রাইট নিয়ে ছিল না সেটা। তো পলাশ, সেই আজকে তারেক রহমানের এই বক্তব্যটা খুব চতুর্দিকে সবাই বলছেন, আপনি এটা পোস্ট দিয়েছেন, আপনি দেখেন কিভাবে এইভাবে কথাবার্তা গুলা, এটা কি বলা যায় এটা না। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের দুঃখটা কোন জায়গায়, ধরেন আপনার যদি একজন মানে ইন্টেলেকচুয়াল পার্সন, জ্ঞানী মানুষের সাথে বিতর্ক করা, আর্গুমেন্ট করা, এটার একটা হচ্ছে যৌক্তিকতা থাকে, কিন্তু এই ধরনের কথাবার্তা এইগুলো আসলে হচ্ছে মানে কাউন্টার আমরা দিই, কিন্তু দ্বিতীয় মাঝে মাঝে হচ্ছে খারাপ লাগে যে আসলে কাদের কাছে হচ্ছে আমরা বোঝাচ্ছি। এখন এই জিনিসগুলো কেন করে, তার কারণটা হচ্ছে এই বিএনপি সার্বিক রাজনীতি টিকিয়ে আছে হচ্ছে আপনার মিথ্যাচারের উপরে। এরা এক এক সময় এই মিথ্যাগুলো উৎপাদন করে, তারা আশা করে যে যেহেতু যে কোনো যেন তেন ভাবে এই দেশ বিরোধী সকল শক্তিকে তাদের সাথে রেখে তারা দেশে একটা মাস পপুলারিটি অর্জন করছে, মানুষজনের মাঝে দ্বিতীয় বৃহত্তম দল হইতে পারছে, সুতরাং তাদের লোকজন এই মিথ্যাগুলো প্রচার করবে এবং একসময় বিশ্বাস করতে শুরু করবে। তো এই কারণে আপনি দেখেন তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল, যারা সবচেয়ে বড় ভণ্ডামি জাতির সাথে, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, মিথ্যাচার, তারপরে দেখেন আপনার খালেদা জিয়ার জন্মদিন, এই যে আপনি চিন্তা করেন লাল গোলাপের শফিক রেহমান বলছে যে ম্যাডাম চালু করে দেন, দিছে চালু করিয়া 1991 সালে ক্ষমতায় আসার পরে, তারাও এখন 15 আগস্টে মাইনে নিছে। সো এই মিথ্যাচার কিছুদিন আগে তারেক রহমান বলছে না যে মৃত মাওলানা ভাসানী কবর থেকে উঠে আইসা জিয়াউর রহমানের রাতে ধানে শীষ দিয়ে গেছে। তার কারণটা হচ্ছে যে তারা ধরেই নিয়ে যে মিথ্যাচার সত্য, আর মিথ্যা যাই বলি না কেন, মানুষজন তার দলের যে অনুসারী গুলো আছে 20% হোক 25% হোক, এরা এগুলো হচ্ছে প্রচার করবে, বিশ্বাস করবে, এবং মানুষজন যারা আসলে এতটুকু তলায় ভাবার সুযোগ নাই, তারা এই সময়টা এত কিছু যাচাই বাছাই করবে না, বা একটা অংশ হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে ফেলতে হবে, এগুলোর জন্য হচ্ছে মূলত বলে। এটা হচ্ছে মূল কারণ আসলে। হ্যাঁ, আর প্লাস মাঝখানে উনি কিন্তু একটা তারেক রহমান একটা বক্তব্য বলছিল, উনি অঙ্কে খুব ভালো ছিল না, ইঞ্জিনিয়ারিং খুব ভালো ছিল, এটা আমরা খুব ভালো বুঝি। এর আগে হচ্ছে খাম্বা ইঞ্জিনিয়ারিং, দুর্নীতি, করাপশন ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এগুলো সে করছে। খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, না কিন্তু ওই যে সেটা নিজের বক্তব্য, কিন্তু যে সে এই লেগু নিয়ে খেলতো, এই কারণে তার ধারণা সে ইঞ্জিনিয়ারিং এ খুব ভালো ছিল, কিন্তু ম্যাথ পারে না দেখি ইঞ্জিনিয়ারিং তার পড়া হয় না, তার নিজের বক্তব্য কিন্তু। সো ম্যাথ যারা পারে না, হ্যাঁ, তো ম্যাথ না পারা কোনো কিছু দোষের না, না জানা এটাও দোষের কিছু না, কিন্তু না যাই না জানার ভাব করা, জ্ঞান গর্ব বক্তব্য দেওয়া দোষের। আপনি জানেন না, আপনার বলার দরকার নাই। সো এই কারণে এগুলো আর্গুমেন্ট দিতে গেলে হচ্ছে মাঝে মাঝে খারাপ লাগে যে এগুলো হচ্ছে উলুবনে মুক্ত ছড়ানো, এগুলো তো বোঝার কোনো কারণ নাই। তারপরও যেহেতু হচ্ছে কন্টিনিউয়াসলি মিথ্যাচার করে যাবে এবং তাদের পক্ষেও অনেকেই কথা বলবে, এই জন্য ডিবাঙ্ক করতে আসলে হচ্ছে আমরা অবজেক্টিভলি জিনিসগুলো। এখন আবার দেখেন যে মাঝে মাঝে অনেকে বলে, হ্যাঁ, বাড়ি বাপের সাথে তো ধরেন অনেকদিন ধরে আমরা প্রোগ্রাম করতেছি, বা অনেকেই বলে যে ভাই আপনারা যে এত কিছু লেখেন বা লেখার আগে এত তথ্যপত্র দেন, কই পিনাকি তো হচ্ছে আপনার এত তথ্যপত্র দেয় না, কিছুই দেন, একটা বানায় ফেলেন, ঠিক আছে। তো আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আপনার এই সত্য মানে মিথ্যাকে যে কোনো ভাবে প্রচার করা অনেক ইজি। আমরা যারা সঠিক তথ্য তুলে ধরতে চাই তাদের জন্য কাজটা কিন্তু কঠিন, যেন তেন ভাবে একটা বলে দিলেই তো হবে না, আপনার রিসার্চ করা লাগবে। বাট বিএনপি জামাত এই গঙের কাজই হচ্ছে যেন তেন ভাবে একটা তুলে ধরা, এবং এটা আওয়ামী লীগের আমাদের সকলের দায়, মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি, যে ভাই তাদেরকে উদাহরণ দিয়া বুঝাইয়া দেওয়া, প্রমাণ দিয়া, সাক্ষ্য প্রমাণ হাজির করে বলা, হ্যাঁ, দায় আমাদের না। অথচ সারা দুনিয়ার নিয়ম হচ্ছে অভিযোগ যে করবে
প্রমাণের দায় তার, কিন্তু আমাদের দেশে যে উল্টা রথে চলা বাংলাদেশ, এখন আমাদেরকে এই সত্য জিনিসগুলো আমাদেরকে বারবার করে সত্য করতে হয়। আপনি দেখেন এই জিনিসটা স্বভাবতই তারেক রহমান তার যে আপনার শিক্ষাগত যোগ্যতা সেটা দিয়ে পারমাণবিক আপনার প্রকল্প সেটার ইনস এন্ড আউটস ডিটেল বুঝবে সেই আশাও আমি করি না, কেউই আশা করে না, কিন্তু তার আশেপাশে তো ডক্টরেট মক্টরেট অনেক লোকজন নিয়ে আসছে। সো অ্যাটলিস্ট একটু স্টাডি করে যদি কথাবার্তা বলে তাইলে হচ্ছে ভালো হয়, কিন্তু আপনার তাদের কাছ থেকে কি আশা করবেন? তাদের ইন্টেনশনটাই যেহেতু হচ্ছে মিথ্যাকে প্রচার করানো। এখন দেখেন সে যে উদাহরণটা দিচ্ছে, উদাহরণটা কি বলছে যে আমাদের দেশে যে পারমাণবিক প্রকল্প করা হয়েছে 2400 মেগাওয়াটের, সেটা পার্শ্ববর্তী দেশ, খেয়াল করে দেখেন নামটা কিন্তু আবার ভারত বলে না, মানে পার্শ্ববর্তী দেশে তার 14,000 আপনার হচ্ছে টাকায় করা হয়েছে, মানে বলা চাইছে আমাদের দেশে 1,14,000 কোটি টাকা, মানে পার্শ্ববর্তী দেশে 14,000 কোটি টাকা করা হয়েছে। এটার আসল জিনিসটা কি দেখেন, প্রথমত এক এক দেশের যে কোনো স্থাপনায় আপনি বলেন না কেন, সেটা আপনার পারমাণবিক চুক্তি বলেন, আপনার রোড বলেন, আপনার ব্রিজ বলেন, কাঠবার বলেন, টানেল বলেন, এক এক দেশের পরিস্থিতি এক এক রকম, এক এক দেশের সিচুয়েশন এক এক রকম, এক এক দেশের কন্ডিশন এক এক রকম। সো সব জায়গায় খরচ এক হবে না, বাট আপনি একটা স্ট্যান্ডার্ড ধরে নিতে পারেন। পাকিস্তান মানে ভারতে যে আপনার এটা করা হয়েছে, এটা আপনার ওই তামিলনাড়ুতে, হ্যাঁ তামিলনাড়ুতে আপনার যে প্রজেক্টটা করা বলা হয়েছে সেটা হচ্ছে কুন্দাকুলম এনপিপি, কুন্দাকুলম পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, এটা কাজ শুরু হয়েছে 2002 সালে, চুক্তি হয়েছে 2002 সালের আগে। তো 2002 সালের কোন একটা জিনিসের দাম আপনার এখন জিনিসের দাম তুলনা করে তো লাভ নাই। 2002 সালে হচ্ছে আপনার কিনতেন কত টাকা দেয়া, জিনিসপত্রের দাম কেমন ছিল, আপনার তেলের দাম কত ছিল, ডলার টু টাকা রেট কত ছিল। তো প্রথমত এই জিনিসটা 2002 সালের একটা চুক্তিকে দিয়ে আপনি এখন তুলনাই করতে পারেন না। আমাদের কাজ শুরু হয়েছে 2017 সালে, ওদের কাজ শুরু হয়েছে 2002 সালে। এক, তাদের যে প্রাক্কলতীয় বয়স সেটা টোটাল ব্যয় দাঁড়াইছে হচ্ছে $3.2 বিলিয়ন, সেটা 2013 সালে অপারেশনে চলে গেছে যখন আমাদের কাজ শুরুই হয় নাই। অর্থাৎ আমরা দুইটা ডিফারেন্ট টাইম ফ্রেম নিয়ে আলাপ আলোচনা করতেছি। যখন তাদের দেশে অলরেডি উৎপাদনে চলে গেছে এই দুইটা প্রজেক্ট মানে প্ল্যান্ট, সেটা আমাদের দেশে কাজে শুরু হয় নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওই প্রকল্পে কিন্তু এখন সেকেন্ড লেয়ারের কাজ চলতেছে। সেকেন্ড লেয়ারে মানে হচ্ছে আরো 2টা ইউনিট বানানো হচ্ছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তাদেরটা কিন্তু 1200 ইউনিটের 2টা ইউনিট না, 1200 মেগাওয়াটের 2টা ইউনিট না, ওদেরটা হচ্ছে 1000 মেগাওয়াটের 2টা ইউনিট আগে করেছিল। এখন আবার 1000 মেগাওয়াটের আরো 2টার কার্যক্রম চলমান আছে। সেটার খরচ কিন্তু প্রায় হচ্ছে $6.5 বিলিয়ন, অর্থাৎ 2000-এর জন্য 6.5, যেটা আমাদের দেশে ধরেন 12.6 বলতেছি আমরা 2400-র জন্য। আর অর্থাৎ ভারতের জিনিসের প্রথম 2 ইউনিটের থেকে পরের 2 ইউনিটের দাম দ্বিগুণ হয়ে গেছে, যেটা আমাদের টাইম ফ্রেমের সাথে কিছুটা ম্যাচ করে। আচ্ছা, এখন বলেন তাইও তো সিগনিফিকেন্টলি কম না। আমাদের প্রজেক্টটা হচ্ছে টার্নকি প্রজেক্ট। টার্নকি প্রজেক্ট মানে হচ্ছে যে এই প্রজেক্টের ইনস এন্ড আউট সকল কিছু আপনার হচ্ছে স্থাপনা বানানো থেকে শুরু করে ফুয়েল আপনার হচ্ছে ইনস্টলেশন থেকে শুরু করে সকল কিছু ইনক্লুডিং দ্য ফুয়েল সাপ্লাই, অর্থাৎ প্রথম 3 বছরের জন্য যে বিদ্যুৎ উৎপাদিত হবে তার সকল খরচ এজ এ হোল কস্টিংটা হচ্ছে আপনার $12.65 বিলিয়ন। এবং এটা পুরো দায়িত্ব হচ্ছে রাশিয়া করবে। তারা আমাদের এখান থেকে অলরেডি তারা ট্রেন আপ করা শুরু করেছে, আমাদের এখান থেকে ইঞ্জিনিয়াররা, এবং বিশেষ করে সেখানে হচ্ছে আমি যে ইঞ্জিনিয়ার কেমিক্যাল ইঞ্জিনিয়ারের আমার অনেক কলিগরা কাজ করে, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারাকে রাশিয়া থেকে ট্রেন আপ করে নিয়ে আসতেছে, এবং এটা ফুল খরচের ভিতরেই হচ্ছে আপনার এই প্রজেক্টটা বিলং করতেছে। এটা গেল এক জিনিস। নাম্বার টু হচ্ছে আমাদের এখানে ব্যবহার করা হচ্ছে আপনার 1200 মেগাওয়াটের 3য় প্রজন্মের রিয়েক্টর। হ্যাঁ, ওদেরটা ছিল হচ্ছে সেকেন্ড জেনারেশনের, যেটা 1000 মেগাওয়াটের রিয়েক্টর। অর্থাৎ আমাদেরটা হচ্ছে আপনার অনেক বেশি অত্যাধুনিক, একদম লেটেস্ট জেনারেশনের ব্যবহার। নাম্বার 3 হচ্ছে ভারত যেহেতু নিজেই পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ, ফলে অনেক কিছুতে আপনার নিয়ন্ত্রণ বা অনেক কিছু ভারত নিজেই করতেছে, নিজের ক্যাপাসিটিতে করতেছে, লাইক ফুয়েল ইনস্টলেশন বলেন, তারপর হচ্ছে এটার যে আপনার রেসিডিউটা আসবে সেটাকে ডিসপোজ কেমনে করা হবে। আমাদের এখানে কিন্তু যে রেসিডিউ আছে সেই রেসিডিউ আবার অর্থাৎ এই যে ফুয়েল ইনস্টল করা হবে সেখান থেকে আপনার কারেন্ট পাইলাম, এবং এর পরবর্তীতে ফুয়েলের যে রেসিডিউ আছে সেটাও কিন্তু হচ্ছে আবার তারা ফেরত নিয়ে যাবে, অর্থাৎ রাশিয়া আবার ফেরত নিয়ে যাবে। কারণ আমাদের দেশের এরকম অ্যাটমিক হ্যাজার্ড বলেন যাই বলেন না কেন, অ্যাটমিক রেসিডিউ হ্যান্ডেল করার এক্সপিরিয়েন্স তো আমাদের নাই, এটা তো ভারতের আছে। ভারতের লোকজনকে আলাদা ট্রেন আপ করার দরকার নাই। সো এই 2টা প্রজেক্ট আসলে আক্ষরিক করতে তুলনীয় নয়। যদি তুলনাও করে থাকেন সেক্ষেত্রে প্রাইস ডিফারেন্সটা খুব বেশি না। তো উনি কিন্তু এই কথাটা বলে দিলেন। তো আপনি ইন্ডিয়াতে ভারত পর্যন্ত দেখতে পাচ্ছেন, ভারতের উদাহরণ দিতে পারতেছেন। বিশ্বে তো এই রানিং এট এ টাইম হচ্ছে আমরা যে রিয়েক্টর ইউজ করতেছি, অর্থাৎ VVER-3 1200 মেগাওয়াটের যে রিয়েক্টর, এই রিয়েক্টর দিয়ে বিশ্ব অন্তত হচ্ছে আরো 3টা দেশে কাজ চলতেছে। এই রোসাটামি বানাচ্ছে, এই রাশিয়ান কোম্পানি রোসাটামি বানাচ্ছে। হাঙ্গেরিতে হচ্ছে,
হাঙ্গেরিতে যে 2400 মেগাওয়াটের যে প্রকল্প হচ্ছে সেটার আপনার হচ্ছে খরচ হচ্ছে 13 থেকে 15 বিলিয়ন ডলার, রানিং কাজ চলতেছে, যে কেউ নেটে সার্চ দিলে পাবে। মিশরের আলদাবাতে একটা প্রজেক্ট চলতেছে, সেটা হচ্ছে 4800 মেগাওয়াটের, অর্থাৎ 1200 ইউনিট রিয়েক্টর, 4টা রিয়েক্টর লাগানো হচ্ছে, সেটার খরচ হচ্ছে 28 বিলিয়ন ডলার। তার মানে 1200 ইউনিটের জন্য রাফলি 12 বিলিয়ন ডলার মতো পড়তেছে। সো এরকম উদাহরণ নেটে যদি কেউ ঘাটে, আমি রোজাটামের কথা কেন বললাম, কারণ এটা একটু রিলেভেন্ট। আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এইসব দেশের তুলনা করেন, তাদের খরচ আমাদের থেকে 3 থেকে 4 গুণ বেশি, কারণ তাদের পরিবেশগত ইস্যু আছে, তাদের প্রযুক্তি আলাদা, টেকনোলজি আলাদা, রানিং অনেকগুলো কাজ চলতেছে টাকার অভাবে। ইভেন মার্কিন যুক্তরাজ্যের অনেক হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, পারমাণবিক প্রকল্প যেগুলো আছে, সেগুলো এই ফান্ডিং এর অভাবে কাজ বন্ধ হয়ে আছে, খরচ এত বেড়ে গেছে। তো রোসাটাম তা হচ্ছে আমাদের করে দিচ্ছে লং টার্ম বন্ধু এই এলআইয়ের জায়গা থেকে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলেন, আমাদেরকেও আপনার হচ্ছে রাশিয়া 4% আপনার ইয়াতে ইন্টারেস্টে লোন দিয়েছে। ইন্ডিয়াতে যে প্রজেক্টটা করা হচ্ছে সেখানেও 4% ইন্টারেস্টে লোন দিয়েছে, কিন্তু আমাদেরকে 10 বছরের গ্রেস পিরিয়ড দিচ্ছে, অর্থাৎ 17 সাল বা 18 সালে কাজ শুরু করছে, 10 বছর গ্রেস পিরিয়ড দিয়ে আমাদের 29 সাল থেকে আপনার প্রথম হচ্ছে লোন দিতে হবে। 10 বছরে আমাদের কিছু দেওয়া লাগে নাই, এর পরবর্তীতে টাকাটা হচ্ছে 20 বছরে আমাদের আপনার ইয়া করতে হবে, কি বলে পরিশোধ করতে হবে। অন্য আদার হ্যান্ড ইন্ডিয়া আপনার হচ্ছে ইন্ডিয়াকে পরিশোধ করতে হবে 14 বছরে, তাদের চুক্তিটা হচ্ছে 14 বছরের ভিতরে তাদের পেমেন্ট ক্লিয়ার করতে হবে, এবং ফুয়েলের যে কস্টটা সেটা আপনার হচ্ছে পরিশোধ করতে হবে 4 বছরে। হ্যাঁ, তো এই যে তথ্যগুলো দিলাম, এগুলো কি ধরেন হচ্ছে আমি বানায় নিয়ে আসছি, বানায় তো নিয়ে আসি নাই। এটা বর্তমান তথ্য প্রযুক্তির যুগে যে কেউ যদি একটু ঘাটে, এআই কে জিজ্ঞেস করে এগুলো পাবে। এবং তারেক রহমান কি জানে না যে আশেপাশে যারা আছে যে এই কথাগুলা, যে এইরকম মিথ্যাচার পরের দিন মানুষ ধরে ফেলবে, জানা সত্ত্বেও মিথ্যাচার করে? তার কারণটা হলো যেটা বললাম, যে তারা ধরে নেয় এই মিথ্যাগুলা ওভার দ্য টাইম একসময় সত্যের মতো মনে হবে। বারবার বলতে 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 তাদের যে কমিউনিটি আছে, জনগোষ্ঠী আছে, সমর্থক গোষ্ঠী আছে, তারা এটা বারবার বলে বলে এটাকে হচ্ছে এস্টাবলিশ করবে। সো এই কারণেই, এবং শুধুমাত্র এরকম না, প্রচুর জিনিস। এই কারণে আপনার শুরুতে যে কথাটা বলছিলেন ভাই, যে কথা না বলা এটা বেটার, এরকম কথা বইলা এরকম ভুলভাল কথা বলার থেকে না বলা ভালো। এটা রাজনৈতিক বক্তব্য হিসাবে একটা উপজেলা, জেলা লেভেলের নেতা এই কথা বলতো, পাত্তা দেওয়া যাইতো না, কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রী যখন এই ধরনের কথাবার্তা বলে এবং পরিষ্কার ইঙ্গিত দেয় যে আপনার আমাদের যদি 14,000 হয় তাহলে তার 5 গুণ বেশি বলতেছেন, এই টাকা পুরোটাই ছাড় করতেছে হচ্ছে রাশিয়া। এখন পর্যন্ত আমাদের এই ইনস্টলেশন কমপ্লিট হয় নাই, আমরা প্রোডাকশনে যাই নাই, আপনি দৃশ্যতই তাদের বিরুদ্ধে করাপশনের অভিযোগ আনছেন। তারা যদি এটা নিয়ে অ্যাকশনে যায়, আপনি প্রধানমন্ত্রী পদে থেকে যা ইচ্ছা তা তো বলতে পারেন না, তার কাছে হচ্ছে এটা পলিটিক্যাল স্টেটমেন্ট। কিন্তু আপনি যদি অবজেক্টিভলি চিন্তা করেন, ইটস নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। কারণ এই পুরো খরচের এই 12 আপনার হচ্ছে 65 বিলিয়নের মধ্যে 11.28 বিলিয়ন ডলার দিতে হচ্ছে রাশিয়া। তারা, রাশিয়া সরকার কাকে পে করতেছে? বাংলাদেশকে না, তারা তাদের কোম্পানি রোসাটামকে পে করতেছে। এখানে আমাদের ইনবিটুইন আমাদের কোনো ফাংশন নাই। তাইলে আপনি এই অভিযোগটা যখন তুলছেন, তার মানে কি আপনি আলটিমেটলি এই দুর্নীতি অভিযোগটা তুলতেছেন রাশিয়ার এগেনস্টে? প্রজেক্টটা কিন্তু ভাই এখনো হয় নাই আমাদের, তার মানে কি এটা হচ্ছে আমাদের ইন্টারনাল সেবোটেজ। তো আলটিমেটলি তো এরা দেশের ব্যাপারে, আমরা তো আশা করবো যে ধরেন এই প্রজেক্ট হয়েছে, এরপরে আরো 2টা প্রজেক্ট হবে, আরো 4টা প্রজেক্ট হবে, এন্ড ইন দা লং রান, শুরুতে ইনস্টলেশন কস্ট হাই হইলেও ইন দা লং রান এটার খরচটা কমে আসবে। কিন্তু এই ধরনের কথাবার্তা বললে আমাকে পরবর্তীতে কারা এই ধরনের আপনার কাজে can say that economic trade, science, technology, humanitarian and other affairs. So my first message was to the advisor that we are ready to continue our fruitful cooperation. Many times I mentioned previously that we have very fruitful cooperation, trade and economic. It was in 2023, the volume of our trade was $2.7 billion. Among them, the export of your products, I mean Bangladesh products to Russia was around $900 million. Among them, mostly 94-95% it was ready-made garments. So there is a good scope to continue such type of cooperation in future. And I know that Bangladesh is interested to increase export earnings. So, regarding today's meeting, we discuss our cooperation economic. এক্স্যাক্টলি এই কথাটাই আমি বলতেছিলাম ভাই, যে এটা কিন্তু একটা ইন্টারনাল সেবোটিয়ার।
সেবুটেজ, এটা শুধুমাত্র আসলে একটা স্টেটমেন্ট থ্রো করা না, যেখানে রাশিয়ার রাষ্ট্রদূত প্রকাশ্য এই ধরনের বিবৃতি দিচ্ছে, এবং তারা কিন্তু উদাহরণ সহ বলছে যে বাংলাদেশ পার্টে বাংলাদেশ সরকার বের করতেছে রাফলি $900 মিলিয়ন মতো। তো আপনি অভিযোগ করতেছেন হচ্ছে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, বাংলাদেশ সরকারের এখানে কোনো রোল নাই, রাশিয়ার কোম্পানিকে টাকা দিচ্ছে। তো আপনি যখন এই ধরনের অভিযোগ করছেন, তার মানে আপনি আলটিমেটলি এই প্রজেক্টটাকে হচ্ছে সেবুটেজ করতেছেন। হ্যাঁ, অথবা এই যে সুইপিং স্টেটমেন্ট রাজনীতিতে এরকম বিভিন্ন ধরনের পলিটিক্যাল রেটরিক মানুষজন বলে, বিভিন্ন কাজে বলে, এগুলো হচ্ছে আপনার পাত্তা দেওয়ার জন্য সাইড করে ফেলায় রাখা যায়। কিন্তু রাষ্ট্রের সরকারের প্রধানমন্ত্রী হইয়া আপনার একটা সাজানো নির্বাচন, যে কোনো নির্বাচন দেওয়া তো হচ্ছে আপনি বসছেন পদে, এই পদে থেকে যখন এই ধরনের কথাবার্তা বলবেন, তাহলে এই রাষ্ট্রগুলা যাদের সাথে আমাদের লং টার্ম একটা হিস্টোরিক্যাল রিলেশন আছে, যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার কাজ করছে আমাদের উন্নতির জন্য, তারা তো পরবর্তীতে আমাদের সাথে কাজ করবে না। তাহলে আপনি আলটিমেটলি ক্ষতিটা কার করলেন? এই দেশের করলেন, এই দেশের জনগণের করলেন। তাহলে এই ক্ষতির জন্যই তারা তো আসছে। তার থেকে বড় ব্যাপার হচ্ছে এই বিদ্যুৎ নিয়ে যদি কারো ন্যূনতম কোনো লজ্জাবোধ থাকতো, মানে এই এন্টায়ার বিএনপি গং ইনক্লুডিং তারেক রহমান, আমি অন রেকর্ড বলতেছি, এদের যদি ন্যূনতম কোনো লজ্জাবোধ থাকতো, তারা কারেন্ট বা ইলেকট্রিসিটি নিয়ে কোনো কথাই বলতো না। 2001 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছাড়ে, হস্তান্তর করে বিশ্বের বাংলাদেশের ইতিহাসে প্রথম শান্তিপূর্ণ হস্তান্তর, তখন বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল হচ্ছে 4300 মেগাওয়াট। 1996 সালে আওয়ামী লীগ যখন পাইছিল, তখন ছিল এটা হচ্ছে 2800 মেগাওয়াট। 2800 মেগাওয়াট থেকে 5 বছরে 1500 মেগাওয়াট বাড়ায়া 4300 মেগাওয়াটে রেখে গেছে। আর 2006 সালে বিএনপি যখন ক্ষমতা ছাড়ছে, তখন এই উৎপাদন ক্ষমতা কমে 3200 মেগাওয়াটে নেমে আসছে। অর্থাৎ একটা দেশে 1 মেগাওয়াট তো যোগ করে নাই, 1200 মেগাওয়াট সক্ষমতা আমাদের তারা কমাইছে তারা। দ্যাট ইজ বিএনপি। আপনার হচ্ছে এই বিদ্যুৎ এবং সারের দাবিতে এই দেশের সাধারণ মানুষদের বুকে, কৃষকদের বুকে তারা গুলি চালাইছে। আপনার তাদের এমপি কে দৌড় খায় আসছে, দৌড় সালাউদ্দিন, এইটুকু হাজার হাজার কোটি টাকা হচ্ছে করছে, তাকে আপনি হচ্ছে বিদ্যুৎ প্রতিমন্ত্রী থেকে প্রতিমন্ত্রী বানাইছেন। তাহলে আপনি কেন বানাইছেন? এই টাকা মারিং কাটিং করার জন্য বানাইছেন, এটা দৃশ্য প্রমাণ। তাহলে এরকম একটা, যার এরকম চমৎকার একটা অতীত ইতিহাস আছে, তারা এই বিদ্যুৎ খাত নিয়ে কথা বলে, এটা তো হচ্ছে মানে জাতির জন্য দুর্ভাগ্যজনক। এবং তার থেকে বড় দুর্ভাগ্যজনক হচ্ছে এই আপনার করাপ্টেড ক্লেন আবার রাষ্ট্র ক্ষমতায় আছে, এবং তারা এখন অন্যদেরকে বোঝাচ্ছে কি করা উচিত, কি করা উচিত না।